স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরের বিস্তারিত। সরকারে থেকে রাজনৈতিক দল গঠন নিয়ে বিএনপি এবং ছাত্র উপদেষ্টাদের মধ্যে কদিন ধরেই চলছে বাহাস। পরস্পরকে ইঙ্গিত করে বলছেন নানা কথা। এক পক্ষ দিচ্ছেন হুঁশিয়ারি, আরেক পক্ষ আখ্যা দিচ্ছেন ফ্যাসিস্টের কণ্ঠস্বর। অবশ্য সরকারের নিরপেক্ষতা নিয়ে তোলা প্রশ্ন জোর গলায় উড়িয়ে দিয়েছেন ওই উপদেষ্টারা। তবে দল গঠন করতে হলে উপদেষ্টা পদ ছাড়তে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি নেতারা। এমন পরিস্থিতিতে আজ মুখ খুললেন সরকারের অপর দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং বিএনপির 3 সিনিয়র নেতা। সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করলে বিএনপি মেনে নেবে না, এমন হুঁশিয়ারি যখন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, তখনই উপদেষ্টা নাহিদ ইসলামের মন্তব্য নির্বাচন নিয়ে বিএনপির কথার সুর আওয়ামী লীগের সঙ্গে মিলে যায়। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। উনি যেটা বললেন যে যদি রাজনৈতিক দল গঠন হয় তাহলে আর আমরা এখানে থাকতে পারবো না। আমার তো ওই দলের সাথে কোনো সম্পর্কই নেই, তাহলে আমি কেন সরকারে থাকতে পারবো না? পাল্টাপাল্টি এমন বক্তব্য এখন রাজনীতিতে নতুন মোড় তৈরি করেছে। জনপ্রিয়তা যাচাই করতে তাই ক্ষমতা ছেড়ে জনগণের কাছে যাবার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার সময় একটা নিরপেক্ষ সরকার, তারা নিরপেক্ষভাবে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে, নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে সেটা হবে এই আন্দোলনের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। অনির্বাচিত সরকার একটি দুর্বল সরকার। নির্বাচিত সরকার যেমনই হোক, তারা জনগণের সমর্থন নিয়ে আসে ক্ষমতায়। পরে যদি ভালোভাবে রাষ্ট্র চালাতে পারে থাকবে, রাষ্ট্র চালাতে না পারলে আবার গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে বিদায় করে দিন। নির্বাচন এবং সেই নির্বাচনটা নিরপেক্ষ নির্বাচন, এই দাবি করেছে। এই দাবি করাটা খুবই যুক্তি। বিএনপি মহাসচিব সম্পর্কে একটা কাউন্টার তৈরি হয়, এটা কিন্তু ঠিক হবে না। এটা জাতির জন্য আরেকটা ক্রান্তিকাল হয়ে যেতে পারে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে এমন কাজ না করার আহ্বানও জানানো হয়। অবশ্য আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি করলেন রাজনৈতিক দলের সঙ্গে সরকারের দূরত্ব নেই। জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। এই উপদেষ্টা অবশ্য এও আশ্বাস দিলেন নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষই থাকবে। সরকারের আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন রাজনৈতিক দল গঠন করতে হবে উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে গিয়ে। যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন, সরকার থেকে চলে গিয়েই তাকে সেটা করতে হবে। কাজে সেখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি না। সরকারের পক্ষ থেকে অবশ্য এটাও দাবি করা হয়েছে নিরপেক্ষ সরকারের জন্য বিএনপি যে দাবি তুলেছে সেটা তাদের রাজনৈতিক বক্তব্য। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই পরবর্তী আকাঙ্ক্ষা পূরণে আগামী মাসেই নতুন রাজনৈতিক দল নিয়ে আসবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 300 আসনেই প্রার্থী দেওয়ার প্রত্যাশা তাদের। বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের মতবিনিময় সভায় কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ। এ সময় কেন্দ্রীয় সমন্বয়করা বলেন, যারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি তারা ক্ষমতায় থাকতে পারেনি। কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের মতো জনগণকে দমন নিপীড়ন করতে চায় তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। অনুষ্ঠানে অংশ নেন সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। 5ই আগস্ট পরবর্তী নানা সমস্যার কথা তুলে ধরেন তারা। ফেব্রুয়ারি মাসের মাঝে আমাদের রাজনৈতিক দল চলে আসবে। এখানে তারুণ্যের প্রাধান্য থাকবে, নেতৃত্বে তরুণরাই থাকবে। তবে অবশ্যই অভিজ্ঞতাকে আমরা মূল্যায়ন করব। বাংলাদেশের 300টি আসনে তারা প্রার্থী দেবে। 300টি আসন সহ বাংলাদেশে যদি পরবর্তীতে আসন বর্ধিত হয়, প্রত্যেকটি আসনে তারা প্রার্থী দিবে। দর্শক, এবার দেখবেন ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মহানগর রাজনীতির হালচাল। আজ থাকছে খুলনা রাজনীতির খবরাখবর।
সংস্কার আর নির্বাচন এ নিয়েই খুলনার রাজনীতির মাঠ এখন সরগরম। যুগপৎ আন্দোলন সংগ্রামে থাকা রাজনৈতিক দলগুলোর তৃণমূলের নেতাদের মাঝে এ নিয়ে বিরোধ এখন তুঙ্গে। কোনো রাজনৈতিক দল চায় নির্বাচিত রাজনৈতিক দল দেশের প্রয়োজনীয় সংস্কার করবে, একই ইস্যুতে ভিন্ন মতও আছে। কারো দাবি প্রয়োজনীয় সংস্কার শেষেই হোক নির্বাচন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ মনোভাব থাকলে দ্রুত সংস্কার এবং নির্বাচন দেয়া সম্ভব। সরকারের পট পরিবর্তনে বদলেছে দেশের রাজনীতির চিত্র। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর অনেক রাজনৈতিক দল মাঠে ময়দানে সরব হলেও খুলনার রাজনীতির মাঠে পতিত আওয়ামী লীগ নেই বললেই চলে। দীর্ঘ সময় নির্যাতন, নিপীড়ন আর পাহাড়সম মামলার জটে চাপা পড়া দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি এখন ব্যস্ত দল গোছাতে। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া 31 দফা নিয়ে গণসংযোগ চালাচ্ছে দিনরাত। বর্তমান পরিস্থিতিতে নেতা থেকে শুরু করে তৃণমূল কর্মী সবারই অভিন্ন দাবি জাতীয় নির্বাচনের আগে রোডম্যাপ ঘোষণার। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। নির্বাচনই হচ্ছে গণতন্ত্রের পথ, উত্তরণের একমাত্র পথ। নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত সম্ভব এবং সেই গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই যত রকমের সংস্কার আছে সমস্ত সংস্কার সম্ভব। যে কারণে আমরা মনে করি অনতিবিলম্বে নির্বাচনের তারিখ, রোডম্যাপ ঘোষণা করা হোক। তবে নির্বাচনের ইস্যুতে একাট্টা হলেও খুলনা মহানগরীতে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব অনেকটাই স্পষ্ট। যার নেতৃত্বে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকুবুল ইসলাম বকুল। এদিকে খুলনা 2 আসনের সম্ভাব্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও সাবেক এমপি আলী আসগর লবিব, আর খুলনা 3 আসনের সম্ভাব্য প্রার্থী রকুবুল ইসলাম বকুল এবং মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম। সভা সমাবেশের মাধ্যমে নিজেদের সাংগঠনিক ভিতটা আরও মজবুত করছে জামায়াত ইসলামী। মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আগামী রাজনীতির পথে হাঁটতে চায় দলটি। জামায়াত আগে সংস্কার, পরে নির্বাচন চায়। তাদের আশঙ্কা সংস্কার না হলে নির্বাচিত রাজনৈতিক দল পতিত সরকারের মতো স্বৈরাচারী হয়ে উঠতে পারে। তবে নির্বাচন যখনই হোক না কেন তলে তলে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে দলটি। এরই মধ্যে খুলনা 5 ও 6 আসনে প্রার্থী ঘোষণা করলেও মহানগরের 2 ও 3 আসনের প্রার্থী ঘোষণায় সময় নিচ্ছে। গণতান্ত্রিক টোটাল প্রক্রিয়াটাই ধ্বংস করে দিয়েছে। ফলে এই সার্বিক বিষয়গুলো একটা সংস্কারের অধীনে না আসলে তাহলে দেখা যাবে যে একটা নির্বাচন হয়ে গেল, পুরনো কোনো সিস্টেমে আবার ওই নির্বাচিত সরকার ওই সিস্টেমে চলবে, মানুষ আবার সে আগের জায়গায় থাকবে। এদিকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া সমন্বয়করা বলছেন, বিদায়ী সরকার রাষ্ট্রের সব সেক্টরকে নষ্ট করে গেছে, এখন সব খাতেই সংস্কার প্রয়োজন, তারপরেই নির্বাচন চান তারা। অবশ্যই নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। বাংলাদেশে সকল পর্যায়ে যে দুর্নীতি, অনিয়ম ছড়িয়ে পড়েছিল সেটি সংস্কার করতে হবে। রাজনৈতিক দলগুলোর অবস্থান যাই হোক না কেন, সম্প্রীতি ও সহযোগিতাপূর্ণ মনোভাব থাকলে দ্রুত সংস্কার ও নির্বাচন দেওয়া সম্ভব, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। আমাদের সংস্কার চাই আন্তরিকভাবে, সবাই আন্তরিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। এই রাজনৈতিক দলগুলোকে একত্র করে এই সংস্কারগুলো করা এবং এই সংস্কার করাটাই আমি মনে করি আমাদের জন্য মঙ্গলজনক হবে। সংস্কার বা নির্বাচন যাই হোক না কেন, তৃণমূলের রাজনীতিকে শক্তিশালী করতে মাঠ পর্যায়ের কর্মীদের মূল্যায়নের কোনো বিকল্প নেই বলে মনে করেন স্থানীয় রাজনীতিবিদরা। ডিবিসি নিউজ ডেস্ক। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন, তবে তার আগে মাঠ তৈরি করে দেওয়ার তাগিদ দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেয়া কিছু সুপারিশ নিয়ে প্রশ্ন তুলে সিইসি বলেন, এতে খর্ব হবে নির্বাচন কমিশনের স্বাধীনতা। সকালে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাথে মতবিনিময়ের সভায় এসব কথা বলেন সিইসি। 4 মাসের কর্মযজ্ঞে 18টি বিষয় ধরে 150টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এতে রয়েছে নির্বাচন কমিশনের জবাবদিহি, সংসদীয় কমিটির কাছে ন্যস্ত সীমানা পুনর্নির্ধারণের স্বাধীন কর্তৃপক্ষ গঠন করা এবং স্বাধীন কর্তৃপক্ষের অধীনে ভোটার তালিকা প্রণয়নের মতো প্রস্তাবনাও। তবে এসব প্রস্তাবনা নিয়ে প্রশ্ন তুললেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। বলেন, ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা নির্ধারণের জন্য অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত, 16 আনা প্রস্তুত। আমাদের তরফ থেকে আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন, তবে তার আগে মাঠ তৈরি করে দেওয়ার তাগিদও দেন সিইসি। 3 মাসে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট যদি ইলেকশন করতে পারে, আমিও পারতাম, আমরাও পারতাম, যদি এই জিনিসগুলো যদি ফিক্স থাকতো। কিন্তু আমার কাছে আনসার্টেনিটির মধ্যে পড়ে গেছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট।
সুতরাং সময় এটা রিলেটিভ টার্ম, সব কিছু ঠিক থাকলে 3 মাস দিয়েও করা যায় ন্যাশনাল ইলেকশন, আর ঠিক না থাকলে খুব কষ্ট করে অ্যাচিভ করতে হবে টাইমলাইন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নে সিসি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত হবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, রাজনৈতিকভাবে। মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে শুনেছি, প্রেস উইং থেকে শুনেছি যে ওনারা ওই আওয়ামী লীগ ইলেকশন করবে কি করবে না এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে। সুতরাং এই ডিসিশনটা ইসি নেবে না, এই ডিসিশনটা ইসি নেবে না। সুতরাং এটা বোধহয় রাজনৈতিকভাবেই হয়তো ওনারা সিদ্ধান্ত নেবে না। জাতীয় নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করতে চায় ইসি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, জনগণই পাহারাদার হয়ে থাকবে সকল অনিয়ম ঠেকাতে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি মামুন আহমেদের অশোভন আচরণের প্রতিবাদে রাজধানী সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল এবং তাঁতিবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় মামুন আহমেদের ক্ষমা চাইতে আলটিমেটাম দেন তারা। ক্ষমা না চাইলে প্রো ভিসির বাসভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা 7 কলেজের শিক্ষার্থীদের। তাদের অভিযোগ, 7 কলেজের ভর্তির আসন কমানো সহ 5 দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে প্রো ভিসি এবং কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের অপমান করেন। সন্ধ্যায় প্রথমে কয়েকশো শিক্ষার্থী সড়ক অবরোধ করে, ক্রমেই বাড়তে থাকে আন্দোলনকারীদের সংখ্যা। এতে সায়েন্স ল্যাব, নীলক্ষেত মোড় এবং এলিফ্যান্ট রোড সহ আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সায়েন্স ল্যাব ছাড়াও একই সময় টেকনিক্যাল, ভিক্টোরিয়া পার্ক, তাঁতিবাজার মোড় ব্লকেট করে তারা। রাতের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষার্থীরা প্রকাশ্যে ক্ষমা না চাইলে আন্দোলনের মাত্রা আরও বাড়বে, কঠোর হবে কর্মসূচি, এমন হুঁশিয়ারি দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি মামুন আহমেদের অশোভন আচরণের প্রতিবাদে সায়েন্স ল্যাব থেকে সরে এসেছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানতে আমরা চলে যাব আমাদের সহকর্মী মোহাম্মদ আল হাসিবের কাছে। হাসিব, শিক্ষার্থীরা তো সায়েন্স ল্যাব থেকে সরে এসেছে, কিন্তু কোথায় অবস্থান করছে তাদের অবস্থান সম্পর্কে আমাদের জানাবেন, এবং পাশাপাশি জানাবেন তারা যে দাবি দাওয়াগুলো নিয়ে কর্মসূচি করছিল, মধ্যরাতেও তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তাদের পরবর্তী কর্মসূচি কি? ধন্যবাদ দিশা, যেমনটি বলছিলেন আসলে আজ সন্ধ্যার পর থেকেই কিন্তু আসলে ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা ব্লক করে তারা কর্মসূচি করছিলেন। আমরা বলেছিলাম আসলে তারা যে কারণে কর্মসূচি করছিলেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির অশোভনীয় আচরণের কারণে। এবং আপনাদেরকে এখন জানিয়ে দিই, এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি যে আসলে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপথটি, নিউ মার্কেট থেকে যে প্রবেশপথটি, সেই প্রবেশপথে, এবং তারা কিন্তু প্রো ভিসির বাসভবন, তারা বলেছিলেন যে আসলে প্রো ভিসির বাসভবন ঘেরাও করে তাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কিন্তু আলটিমেট এই মুহূর্তে কিন্তু আসলে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপথ, সেই প্রবেশপথে দাঁড়িয়ে তাদের যেই স্লোগান দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সরাসরি যে পুলিশ বাহিনী যারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাও কিন্তু এখানে এসেছেন তাদের আইন শৃঙ্খলা রক্ষার্থে। এবং এখানে যারা আসলে সমন্বয়ক হিসেবে কাজ করছেন বা এই যে সকল ইয়া করছে, তাদের সাথে কিন্তু আমরা এখন কথা বলেছিলাম আসলে যে আপনারা এখানে আপনারা জি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের 7 কলেজের শিক্ষার্থীদের যে আমরা যে আবেদন করছি 5 দফা, আমাদের প্রো ভিসি আমাদের সাথে খারাপ আচরণ করছে, তার উদ্দেশ্যে আমরা ওনার বাসভবন ঘেরাও কর্মসূচি হিসাবে এখানে উপস্থিত হয়েছে। ভিতরে যাওয়ার জন্য এখানে আসছি আমরা। আজকে আমাদের 7 কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীরা প্রতিনিধি এখানে আছে। আমরা যতক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি যে অশোভন আচরণ করেছে, এই আচরণের উপলক্ষে ছাত্র শিক্ষকের আচরণ হবে সুন্দর, সেখানে প্রো ভিসি যতক্ষণ পর্যন্ত না তার ক্ষমা প্রার্থনা না চায়। যেমনটি বলছিলেন 7 কলেজের শিক্ষার্থীরা যে আসলে যতক্ষণ পর্যন্ত না প্রো ভিসি ক্ষমা চান, ততক্ষণ পর্যন্ত আজ রাতে তারা এইখানে অবস্থান করবেন বলে সর্বশেষ এটি জানিয়েছে। হাসিব, আপনাকে ধন্যবাদ। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। শিক্ষকদের জাতীয়করণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়। এছাড়া শিক্ষকদের পাশে থাকার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে মশাল মিছিলের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। সন্ধ্যায় রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও যোগ দেয় তাদের সাথে।
এ সময় ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা পুলিশের নির্যাতনের তীব্র নিন্দা জানান। পুলিশের পোশাক পরিবর্তনের পাশাপাশি আচরণের পরিবর্তন চান সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, শিক্ষকদের দাবি না মানলে বাংলা ব্লকেট করা হবে। শান্তপূর্ণভাবে এই যে ঈদ সামনে যাতে আমরা নিজের অধিকার নিজে ফিরে পাইতে পারি, কিন্তু আমাদের সেই অধিকার ফিরে যাওয়া দূরের কথা, আমার এই কাঁধে 3টা লাঠি দিয়া বাড়িতেছে। বাংলাদেশের পুলিশ কবে মানুষ হবে আমরা জানতে চাই। যেখানে জল কামান দিয়ে পানি মারলেই সবাই চলে যায়, এরপরও তার মায়ের বয়সী মানুষের গায়ে আঘাত করতে হয়। এই পুলিশকে মানুষ না করার আগ পর্যন্ত নতুন বাংলাদেশ করা সম্ভব না। পুলিশের অত্যাচার দেখে কান্নায় ভেঙে পড়তেছে, সেই কান্না আমি কিভাবে রক্ষা করব? আমি এই ফ্যাসিবাদী পুলিশের বিচার চাই। এদিকে বনানীর কড়াইল এবং বেলতলা বস্তির ঘর এবং বিভিন্ন স্থাপনা দখলকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বস্তিবাসীরা। সন্ধ্যায় বনানী থানার সামনে প্রায় শতাধিক বস্তির বাসিন্দারা এই প্রতিবাদ জানান। এ সময় অভিযোগ করে তারা বলেন, বিগত সময়ে যারা আওয়ামী লীগ করত তারা বিএনপির একটি অংশে যোগ দিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করছেন। বাসাবাড়ি ছাড়তে না চাইলে হামলা করা হচ্ছে, হামলা শেষে আবার তাদের বিরুদ্ধে মামলা করছেন। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করলেও পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করছে না বলেও অভিযোগ করেন বস্তিবাসী। এ বিষয়ে বনানী থানা পুলিশ বলছে, তারা কারো পক্ষ নিচ্ছেন না, মামলা দেখে প্রকৃত অপরাধীদের ধরতে কাজ করছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এলাকায় থাকতে পারছি না এবং এলাকায় তারা আরও বহিরাগত সন্ত্রাসী নিয়ে প্রবেশ করেছে, যে কারণে আমরা এলাকায় আজকে নিরাপদ না। জায়গা দখল করতে আসে, রুম দখল করতে আসে, চাঁদা না দিলে মেয়ে শিশু যারাই পাক তার গায়ে হাত তুলে। এখন আমরা আসছি এখানে অভিযোগ নিয়ে, কিন্তু আমাদের অভিযোগ নিতেছে না। বিএনপির নাম বলে এলাকার মধ্যে আসতেছে, অত্যাচার করতেছে। আমার সাথে মৌখিক আলোচনা করার জন্য আসে, তখন আমি তাদেরকে আশ্বস্ত করি, যদি আপনারা কেউ ইনজুরি হয়ে থাকেন, আপনারা কোনো ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আপনার দ্বারা কোনো ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত করে থাকে, তাহলে আপনারা লিখিত অভিযোগ দিলে আমরা অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে কানাডার নাগরিকত্বের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি জানায়, বাংলাদেশের মনোনয়নের ভিত্তিতে পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ পেয়েছেন, আর এই পদে থেকে তিনি রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নিয়েছেন। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারান শেখ হাসিনা। এরপর তার পুরো পরিবারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এর কয়েকদিনের মাথায় পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মামলা করা হয় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের নামেও। রবিবার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরে দুদক। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক পুতুল বাংলাদেশ সরকারের পক্ষেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রতিনিধিত্ব করেছেন। এই পদে থেকে তিনি রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপে অংশ নিয়েছেন কানাডার নাগরিকত্ব। দ্বৈত নাগরিকত্ব সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। দুদক জানায়, পুতুলের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্প দেখিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। সূচনা ফাউন্ডেশন সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়েই অনুসন্ধান দল বিবেচনা করবেন। এটার সাথে সম্পৃক্ত আরও অন্যান্য অপরাধ যদি সংগঠিত হয়, সব কিছুই তারা বিবেচনা করবেন। ব্রিফিংয়ে প্রশ্নের উত্তরে দুদকের মহাপরিচালক জানান, সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফেরানো যায় কিনা এ নিয়ে কাজ করছে তদন্ত দল। তাকে দেশে ফেরত আনার বিষয়ে কী কী কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।
ভিসা প্রক্রিয়া বন্ধ থাকায় উন্নত চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীন সফর পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, চীনের কুনমিং এর চিকিৎসা এবং যাতায়াত খরচ তুলনামূলক কম। সফরে চীনের ভিসা প্রক্রিয়া সহজ এবং ফি কমানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ব্রহ্মপুত্র নদে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে পানি প্রবাহ কমবে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। জানান, বাংলাদেশের পক্ষ থেকে সুদের হার কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে, আশ্বাস মিলেছে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোরও। এদিকে ডোনাল্ড ট্রাম্পের উন্নয়ন প্রকল্পে যুক্তরাষ্ট্রের 3 মাসের অর্থায়ন তহবিল স্থগিতের ঘোষণা বৈশ্বিক, এমন মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। %3 বেশি না তাদের ঋণের সুদ হার, অথচ অনেক একেবারে আন্তর্জাতিক ডোনার এজেন্সি যেগুলো আছে তাদেরও দেখা যায় যে প্রকৃত ঋণের সুদ হারের চেয়ে বেশি, 4, 4.5, 5 পর্যন্ত হয়ে যায়। তো যাই হোক, তারপরে তারা আশা দিয়েছে যে তারা এটা দেখবে, যদি সম্ভব হয় কমানোর, তারা কিছুটা কমানোর চেষ্টা করবে। বাংলাদেশে নতুন প্রায় 70,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় মিন্টু রোডে প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে। নতুন নতুন রোহিঙ্গা আবার বাংলাদেশে আসছে, প্রায় 70,000 অলরেডি এসছে, এবং এই যে আগের যে 1 মিলিয়নের বেশি ছিল তার সাথে এটা এসছে, এবং এটা বাংলাদেশের জন্য ধরেন একটা বড় চিন্তার বিষয়। আসিয়ানের সাথে একটা বড় আলাপ ছিল হলো রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। আসিয়ানকে বলা হয়েছে, আসিয়ান লিডারদেরকে, যে তারা যাতে এই রোহিঙ্গা ক্রাইসিস যাতে রিজলভ করা যায়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর কারাগার থেকে পালানো 700 আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে। এসব শীর্ষ সন্ত্রাসী বাইরে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। মতো এখনো বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাইকে আবার বন্দি করে কারাগারে রাখা হবে। কোনো রকমের ঘাটতি বা গাফলতি না থাকে, এই জন্য সর্বোত্তম ব্যবস্থা নেওয়া হয়েছে। শিপিং সেক্টরে 28টি মাদার ভ্যাসেল দিয়ে জাতির সেবা করছে KSRM। গ্রাহকদের চাহিদা অনুযায়ী সর্বোত্তম সেবা নিশ্চিতের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। শুক্রবার চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত 10ম KSRM গলফ টুর্নামেন্টে যোগ দিয়ে এসব কথা জানান KSRM এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। 158 জন গলফারের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম। টুর্নামেন্টে KSRM এর উপমহাব্যবস্থাপক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নুরুল মোমেন এবং বিজনেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং এর মহাব্যবস্থাপক অবসরপ্রাপ্ত কর্নেল আশফাকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার প্রত্যয় যাত্রা শুরু করল পূবালী ব্যাংকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপশাখা। প্রধান অতিথি হিসেবে এতে উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আখতার। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম। বক্তারা বলেন, ব্যাংকটির 228তম উপশাখার মাধ্যমে স্থানীয় গ্রাহকদের অত্যাধুনিক ব্যাংকিং সেবা দেয়া হবে। দুর্নীতির অভিযোগে চলতি মাসে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ ছাড়লেও এবার শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের ওপর চাপ বাড়ছে এমপি পদ ছাড়ার। এ তথ্য জানিয়ে রবিবার প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল। এছাড়া টিউলিপকে সবাই ভালো মনে করলেও তিনি এমনটা নন, এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের বিরোধী দলের নেতা ডেভিড ডগলাস। প্রতিবেদনে আরও বলা হয়, টিউলিপ যেন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপির পদও ছাড়েন, এ নিয়ে বিরোধী দল পিটিশন দায়ের করে ক্যাম্পেইন শুরু করেছে। এছাড়া টিউলিপের বিরুদ্ধে লিফলেট বিতরণও শুরু করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। সেখানে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কয়েক মিলিয়ন ডলারের আত্মসাতের অভিযোগটিও উল্লেখ করা হয়। গাজাকে খালি করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবরুদ্ধ এই উপত্যকা থেকে আরও ফিলিস্তিনিদের আশ্রয় দিতে
মিশর এবং জর্ডানকে আহ্বান জানান তিনি। তবে ট্রাম্পের এমন প্রস্তাবে ফিলিস্তিনের গাজায় জাতিগত নিধনের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম। রয়টার্স জানায়, ট্রাম্পের এমন প্রস্তাবে উদ্বেগ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। স্থানীয় সময় শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, এরই মধ্যে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সাথে ফোনে কথা বলেছেন এবং রবিবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এর সাথে কথা বলবেন। এদিকে হেজবুল্লাহ এর সাথে যুদ্ধবিরতির শর্ত অনুসারে নির্ধারিত সময়সীমা রবিবারের মধ্যে লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। বিপিএল ঘিরে ঘটে গেল লজ্জাজনক ঘটনা। বকেয়া পারিশ্রমিক ইস্যুতে এবার ম্যাচ বয়কট করল দুর্বার রাজশাহীর বিদেশিরা। দেশীয়দের ম্যাচের কয়েক ঘন্টা আগে আংশিক পারিশ্রমিকের চেক তুলে দেওয়া হয়। এমনকি রংপুর ম্যাচের দিন দুপুরে নজিরবিহীনভাবে পুরো দলকে পরিবর্তন করতে হয় টিম হোটেল, যা সার্কাসের কাতারে নামিয়ে এনেছে বিপিএলকে। উঠেছে ফ্র্যাঞ্চাইজি মালিকের হোটেল রুমে অবরুদ্ধ থাকার গুঞ্জন। বিপিএল একটা মঞ্চ, সেই মঞ্চকে কখনো রঙ্গমঞ্চ, কখনো বা সার্কাসে পরিণত করেছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। সিলেট ঘুরে চট্টগ্রাম, দলটির পেমেন্ট ইস্যুতে নাটকীয়তা কম হয়নি। সেই নাটকীয়তা চলমান ঢাকাতেও পেমেন্ট ইস্যুর ঝামেলার মাঝেই ম্যাচের দিন সকালে হোটেল পরিবর্তন করে দলটি, জানিয়ে ক্রিকেটারদের মধ্যে দেখা দেয় অসন্তোষ। রাজশাহীর ক্রিকেটারদের মাঠে আসা নিয়ে তৈরি হয় শঙ্কা। বিকাল 4টায় হোটেল থেকে স্টেডিয়ামের দিকে রওনা দেওয়ার কথা রাজশাহীর। ক্রিকেটাররা বেঁকে বসায় শেষ মুহূর্তে পেমেন্ট ক্লিয়ার করে দলটা মাঠের উদ্দেশ্যে রওনা দেয় প্রায় 45 মিনিট পর। সেখানেও দেখা নেই বিদেশি ক্রিকেটারদের। পেমেন্ট না পাওয়ায় মাঠে আসেনি তারা। মাত্র 13 ক্রিকেটার নিয়ে মাঠে আসে রাজশাহীর টিম বাস। বিপিএল এর বাইলজ বলছে একাদশে কমপক্ষে 2 জন বিদেশি ক্রিকেটার থাকতে হবে। সেই জায়গায় রাজশাহীর একাদশে নেই একজনও। বিশেষ বিবেচনায় এই ম্যাচ খেলতে দেয়া হয়েছে বলেছেন ম্যাচ কমিশনার রকিবুল ইসলাম। তবে আরও একবার সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু। আমাদের ছাড় তো দিচ্ছি আমরা যে ঠিক আছে খেলুক, কিন্তু আমরা তো প্লেয়ারদের উপরে বিপিএল এর রেপুটেশনের উপরে আমি কেউ নষ্ট করবে, এটা তো আমরা ক্রিকেট বোর্ড আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে এটা প্রোটেক্ট করা, প্রবলেম সলভ করার চেষ্টা করছি, কিন্তু সব কিছুরই একটা কিন্তু লিমিট আছে। সব মিলিয়ে মাঠের ক্রিকেটের উত্তাপ ছাড়িয়ে মাঠের বাইরে নেতিবাচক খবরে সয়লাব বিপিএল, যার বেশিরভাগটা জুড়ে রাজশাহী নামা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।